শত শত যাত্রীবাহী একটি সাধারণ ট্রেন, যেটার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন কর্মব্যস্ত মানুষেরা যায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রতিদিনের মতোই আজকেও শত শত যাত্রীরা এই ট্রেনে করে যাচ্ছিল তাদের নিজ নিজ গন্তব্যে। কিন্তু হঠাৎ করে এই ট্রেনটি একটি ব্রিজের মাঝখানে এসে থেমে যায়। আর কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা বুঝতে পারে যে তারা এই ট্রেনের মাধ্যমে চলে এসেছে অন্য একটি দুনিয়ায়, যেখানে মুহূর্তের মধ্যেই তাদের সঙ্গে শুরু হয়ে যায় ভয়ানক এক মৃত্যুর খেলা, যে খেলায় সামান্য একটু ভুল করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু আসলে যাত্রীদের সঙ্গে কি ঘটেছিল, আর হঠাৎ করেই তারা কেন ফেসে গিয়েছিল এমন ভয়ানক মৃত্যুর খেলাতে? তারা কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক রহস্যময় এক ট্রেনের ভয়ানক এক মৃত্যুর খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা কিম ডকজা নামক একটি ছেলেকে দেখতে পাই। ডকজা ছোটবেলা থেকেই নোবেল পড়তে খুবই পছন্দ করে, আর সে যখন হাই স্কুলে পড়ত তখন থেকে সে বিশেষ একটি নোবেল পড়ত। আর সেই নোবেলের বিভিন্ন পর্বগুলো বছরের পর বছর ধরে রিলিজ করা হতো। যদিও ডকজা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে নোবেল পড়ে। তবে একসময় এই নোবেল অনেক বেশি জনপ্রিয় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই নোবেল তার জনপ্রিয়তা হারিয়েছে। এখন খুবই কম মানুষে আছে যারা কিনা মূলত এই নোবেলটি পড়ছে। তাদের মধ্যে ডকজা একজন। ডকজা তখন আজকে সেই নোবেলের রাইটারকে একটি ইমেল পাঠায়, যেখানে সে রাইটারকে বলে, আমি আপনার বিখ্যাত নোবেলটি অনেক বছর ধরেই পড়ছি, যেটার নাম হচ্ছে 3 Ways to Survive in a Ruined World। এত বছর ধরে এই নোবেলের অনেকগুলো পার্ট আসার পর গতকাল আমি নোবেলটির এন্ডিং পড়ে শেষ করেছি। আমি আপনার এই নোবেলটি তখন থেকে পছন্দ করি যখন আমি স্কুলে ছিলাম। তবে এখন কিন্তু আমি আপনার এই নোবেলের একমাত্র রিডার। আমি হয়তো একমাত্র মানুষ যে কিনা আপনি বাদে এই নোবেলের এন্ডিং সম্পর্কে জানি। তো ডকজা এখানে রাইটারকে আরও বলে, যদিও আস্তে আস্তে আপনার নোবেলের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছিল, কিন্তু আমি সবসময় এই নোবেল নিয়েই থেকেছি। আমার কাছে নোবেলটি ভীষণ ভালো লেগেছে। তবে আস্তে আস্তে যখন নোবেলটির রিডার কমতে কমতে একজনে পৌঁছেছিল, তখন সেই একজন মূলত আমিই ছিলাম। কিন্তু আপনি কি জানেন কি কারণে আমি একটি নোবেল প্রায় 10 বছর ধরে পড়ছিলাম? কারণ নোবেলের গল্পের হিরো জং হিউককে আমার খুবই হিংসে হতো। কারণ জং হিউক এবং তার সঙ্গীরা ছিল খুবই শক্তিশালী। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবসময় প্রস্তুত থাকত। তবে আস্তে আস্তে যখন জং হিউকের সঙ্গীরা মারা যেতে থাকলো, তখনও জং হিউক একদম ভেঙে পড়েনি, বরং সে আরও অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। আর তাই আমি তার উপর খুবই জেলাস ফিল করতাম, কারণ আমি হয়তো অনেক চেষ্টা করলেও জং হিউকের মতো হতে পারবো না। তো ডকজা এখানে রাইটারকে এমন আরও অনেক কথা বলে। এবার পরের দিন সকালে দেখা যায় যে ডকজা রেডি হয়ে তার অফিসে যাচ্ছে। সে আসলে একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করছে, আর আজকে ছিল তার এই ইন্টার্নশিপের শেষ দিন। আসলে কাজের পারফরমেন্স তার খুব একটা ভালো ছিল না, তাই সে তার এই কাজটিকে পার্মানেন্ট করতে পারেনি। তবে ডকজা যখনই ফ্রি সময় পেত তখনই সে রাইটারকে বিভিন্ন বিষয় লিখত। সে আবারও রাইটারকে লিখে, আমি আপনার ধৈর্যকে সম্মান জানাই, কারণ এতগুলো বছর ধরে আপনি নোবেলটি লিখে শেষ করেছেন, কিন্তু নোবেলের এন্ডিংটি এমন হলো কেন? এন্ডিংটি আমার একদমই পছন্দ হয়নি। তাই সব শেষে বলতে চাই আপনার নোবেলটি খুবই খারাপ হয়েছে। এসব লিখে ডকজা রাইটারকে পাঠিয়ে দেয়। আর সে একটি প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে। ডকজা তখন ট্রেনে ওঠার পর দেখতে পায় যে একটি বাচ্চার কাছে একটি বক্সের মধ্যে বেশ কিছু পিঁপড়ে রয়েছে। এবার সেই ট্রেনের মধ্যে ডকজার সঙ্গে সাঙ্গার দেখা হয়। সাঙ্গা মূলত তারই কলিগ ছিল, তারা একে অফিসেই কাজ করত। ডকজা তখন সাঙ্গার কাছে জানতে চায়, আচ্ছা তোমার মন খারাপ কেন? তোমাকেও কি চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? সাঙ্গা তখন তাকে বলে, এর নতুন কি? আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাকে তারা চাকরিতে রাখবে না, তাই আমিও তেমন কোনো কথা না বলে বেরিয়ে এসেছি। এমন সময় ডকজা সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সে তখন তার সিটটি ছেড়ে দিয়ে বৃদ্ধ মহিলাটিকে বসতে দেয়। এবার সাঙ্গা এখানে ডকজাকে জানায় যে তার চাকরি চলে যাওয়ার পর সে একটি পার্ট টাইম জব করছে। তার দিনগুলো বেশ ভালোই কাটছে, যেটা শুনে ডকজা বেশ খুশি হয়। তবে এমন সময় সেখানে মিস্টার হান নামক একজন ব্যক্তি আসে, আর সে সাঙ্গাকে বলে, আমি না তোমাকে বলেছিলাম যে আজকে তোমার সঙ্গে আমি ডিনার করতে যাব? কিন্তু সাঙ্গা তাকে বলে যে আজকে নয়, অন্য কোনো দিন। আসলে মিস্টার হান হচ্ছে সেই কোম্পানির মালিক যেখানে সাঙ্গা এবং ডকজা কাজ করত। তো মিস্টার হান তখন সাঙ্গাকে বলে, আমি বুঝতে পারছি তোমার চাকরি চলে গিয়েছে বলে তুমি অনেক আপসেট, কিন্তু তুমি অনেক বোকা একটি মেয়ে। তুমি যদি একবার আমার কাছে সাহায্য চাইতে, তাহলে তো আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিতাম। কিন্তু সাঙ্গা তাকে বলে, কোনো সমস্যা নেই, আমার কোনো ধরনের সাহায্যেরও প্রয়োজন নেই। মিস্টার হান তখন সাঙ্গাকে তার সঙ্গে ডিনারে যাওয়ার জন্য জোর করছিল। সাঙ্গা তখন তাকে বলে যে সে আজকে ডকজার সাথে ডিনারে যাচ্ছে। এই বলে সে হানকে কোনো মতে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সে ডকজাকে বলে যে মিস্টার হান সবসময় মেয়েদেরকে এভাবেই উত্ত্যক্ত করে। তবে এমন সময় ডকজার ফোনে একটি মেসেজ আসে। দেখা যায় ডকজার রাইটারকে যে মেসেজগুলো পাঠিয়েছিল, রাইটার সেটার উত্তর দিয়েছে। রাইটার তাকে লিখেছে, এতগুলো বছর ধরে আমার নোভেলটি এত মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
তবে তুমি বলেছ তোমার নোভেলের এন্ডিং পছন্দ হয়নি, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি চাইলে নোভেলের এন্ডিং চেঞ্জ করতে পারো, তোমাকে সুযোগ দেয়া হলো। এটা দেখে ডগজা অনেকটাই অবাক হয়ে যায়। আর ঠিক তখনই দেখা যায় যে একটি ব্রিজের উপরে এসে হঠাৎ করেই তাদের ট্রেনটি থেমে যায় এবং ট্রেনের মাইকে বলা হয়, আপনাদের ফ্রি সার্ভিস এখানেই শেষ হলো, এখন থেকে শুরু হতে যাচ্ছে পেইড সার্ভিস। তবে এই কথাগুলো ডগজার কাছে বেশ পরিচিত লাগছিল। ডগজার তখন এখানে মনে পড়ে যায় যে এমনই একটি ঘটনা তো সে নোভেলের শুরুতে পড়েছিল, কিন্তু এখন তাদের সাথে কি ঘটছে। ডগজা এখানে এসব কিছুই ভাবছিল। তবে ঠিক তখনই সেখানে একটি রোবট চলে আসছে। রোবটটির নাম হচ্ছে বিয়ং। বিয়ংকে দেখে সবাই এখানে রেগে যায় এবং তার কাছে ট্রেন কেন থেমে গিয়েছে সেই ব্যাপারে অভিযোগ করতে থাকে। বিয়ং তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি জানি আপনারা সবাই খুবই ব্যস্ত মানুষ, তবে আমি এখন আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যাত্রীদের মধ্যে একজন এখানে বিয়ংকে চিৎকার করে থামিয়ে দিয়ে বলে, তুমি সামনে থেকে সরে যাও তো, আর এক্ষুনি ট্রেন চালু করো। কিন্তু লোকটির কথা শুনে বিয়ং প্রচণ্ড রেগে যায় আর সে সঙ্গে সঙ্গে সেই লোকটিকে শুট করে মেরে ফেলে। এটা দেখে ট্রেনের সমস্ত যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না যে এটা কেমন রোবট আর এইটুকু কারণে সে কেন মানুষকে মারছে। বিয়ং এবার প্রচণ্ড রেগে গিয়ে সবাইকে চুপ থাকতে বলে। এরপর সে সকলকে উদ্দেশ্য করে বলে, এই ট্রেনের মধ্যে তোমাদেরকে বিভিন্ন টাস্ক দেয়া হবে, আর তোমরা যে যেভাবে এই টাস্কগুলো সলভ করবে সেটাই হবে তোমাদের ভবিষ্যৎ। তো এখনই তোমাদের প্রথম টাস্ক শুরু হচ্ছে, আর যেহেতু এটা তোমাদের প্রথম টাস্ক তাই তোমাদেরকে সবকিছু আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই ট্রেনের মধ্যে তোমাদেরকে এক বা একাধিক প্রাণীকে হত্যা করতে হবে, আর এর জন্য তোমাদেরকে দেয়া হবে মাত্র 10 মিনিট সময়। আর তোমরা প্রত্যেকটি প্রাণীকে মারার জন্য 300টি করে কয়েন পাবে। সেটা তোমরা মানুষকেও মারতে পারো অথবা সেটা হতে পারে অন্য কোনো প্রাণী। কিন্তু এই 10 মিনিটের মধ্যে যদি তোমরা কোনো প্রাণীকেই হত্যা করতে না পারো তাহলে তোমাদের পরিণতিও ঠিকই লোকটির মতোই হবে। আর আমাদের পুরো টিম তোমাদের উপর সবসময় নজর রাখছে, তাই এখানে কোনো রুলস ভঙ্গের চেষ্টাও করো না। তোমাদের উপর কিন্তু নজর রাখবে আমাদের কনস্টেলেশন টিম। তো তোমাদের টাস্ক শুরু হতে যাচ্ছে। এই বলেই বিয়ং দেখতে দেখতে সেখান থেকে গায়েব হয়ে যায়। বিয়ংয়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি টাইমার শুরু হয়ে যায়। ট্রেনের সমস্ত যাত্রীরা এতে ভীষণ ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে তাদের সঙ্গে এসব কি ঘটছে। সবাই এখন চিন্তা করতে থাকে যে তারা এখানে কোন প্রাণীকে মারবে। এদিকে এমন সময় ডগজার সেই ছোট বাচ্চাটির দিকে চোখ পড়ে, যার কাছে একটি বক্সের মধ্যে কিছু পিঁপড়া রয়েছে। আর এই বাচ্চাটির নাম ছিল গিলিয়ন। গিলিয়ন তখন বাচ্চাটিকে বলে, তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? তোমার মা বাবা কোথায়? তুমি কি এখানে একাই এসেছো? গিলিয়ন তখন ডগজাকে বলে, আপনি কি এখন আমাকে মেরে ফেলবেন আঙ্কেল? বাচ্চাটি আসলে এখানকার পরিস্থিতি দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তবে এমন সময় ডগজা কিছুটা দূর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেখানে দেখা যায় যে ট্রেনের মধ্যে যেই বয়স্ক মহিলাটিকে সে বসতে দিয়েছে সেই মহিলাটিকে এখন ট্রেনের প্রায় সকলেই মিলে মারার চেষ্টা করছে, কারণ এখানে অন্য কোনো প্রাণী ছিল না। এখানে আবার একটি মেয়ে ভয় পেয়ে অন্য একটি বগিতে যাওয়ার চেষ্টা করছিল। সে চিৎকার করে সবাইকে দরজা খুলে দিতে বলছিল। এদিকে ট্রেনের সমস্ত যাত্রীরা একে অপরকে মারার জন্য একদম মরিয়া হয়ে পড়েছিল। তবে ডগজা এখানে নিজেকে কোনো মতে শান্ত করে, আর সে মনে মনে ভাবতে থাকে যে সে এত বছর যে নোবেলটি পড়েছে সেটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। তবে নোবেলের সবকিছুই যেহেতু তার জানা আছে, তাই সে হয়তো চেষ্টা করলে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবে, কারণ সে জানে যে নোবেলের পরবর্তীতে কি ঘটতে চলেছে। ডগজা এখানে নোবেলের পরবর্তী গল্পগুলো নিয়েই ভাবছিল, কিন্তু ঠিক তখনই ব্রিজের নিচের পানি থেকে একটি ড্রাগন বেরিয়ে আসে। আর সেই ড্রাগনটি ট্রেনের মধ্যে হামলা করলে ট্রেনটি একদম উল্টে যায়, আর যাত্রীরা এখানে বাঁচার জন্য একে অপরের উপর হামলা করতে শুরু করে। এদিকে ডগজা চিন্তা করে যে প্রথমে তাকে সেই টাস্কটি কমপ্লিট করতে হবে। ডগজা তখন গেমের স্ক্রিনটি চেক করে দেখে, যেখানে লেখা ছিল মেইন সিনারিও 1, অর্থাৎ এটা ছিল টাস্ক 1। এখন এসব চিন্তা করতে করতে ডগজার সেই পিঁপড়েগুলোর কথা মনে পড়ে যায়। সে তখন বাচ্চাদের কাছ থেকে সেই পিঁপড়ের বক্সটি নিয়ে নেয়। এরপর সে সাঙ্গাকে একটি পিঁপড়ে দিয়ে বলে যে এক্ষুনি এই পিঁপড়েটিকে তুমি মারো, আমি ট্রেনের বাকি সবাইকে বাঁচানোর চেষ্টা করছি। আসলে পিঁপড়েগুলো তো মূলত একটি প্রাণী ছিল, তাই পিঁপড়ে মারলেও তাদের এই টাস্ক কমপ্লিট হবে। ডগজা তখন তাড়াতাড়ি করে সকলের ভিড়ের মধ্যে যায়, আর সে চিৎকার করে সবাইকে থামতে বলে। কিন্তু কেউ এখানে তার কোনো কথাই শুনছিল না, কারণ সময় এখন একদম শেষের দিকে ছিল। ডগজা তখন কোনো উপায় না পেয়ে সেখানে সে নিজেই একটি পিঁপড়েকে মেরে ফেলে। এরপর দেখা যায় যে সঙ্গে সঙ্গে সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে ডগজাকে প্রায় 300 কয়েন দেওয়া হয়েছে। এটা শুনে সবাই থমকে দাঁড়ায়, আর সবাই এখানে ডগজার কাছে জানতে চায় যে তুমি এই টাস্ক কিভাবে কমপ্লিট করলে। ডগজা তাদের সবাইকে বলে, আমি একটি পিঁপড়ে মারার পর জিতেছি। এটা শুনে সবাই তখন ডগজার হাত থেকে সেই পিঁপড়েগুলো নেওয়ার জন্য পাগলের মতো আচরণ করছিল, এবং সবাই ডগজার কাছে দ্রুত পিঁপড়ে চাইতে থাকে। ডগজা তখন সবাইকে শান্ত করার জন্য বলে, যদি তোমরা কেউ আমার কাছ থেকে জোর করে এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে সব পিঁপড়ে আমি একাই মেরে ফেলবো। একথা শুনে সবাই থেমে যায়। এরপর সেখানকার একজন যাত্রী ডগজার কাছে জানতে চায়, তোমার কাছে কতগুলো পিঁপড়ে আছে? ডগজা তখন বলে, খুবই কম পরিমাণ,
এতটুকু আছে যেটা আমাদের সবার জন্য যথেষ্ট হবে না। একথা শুনে একজন মহিলা তখন আতঙ্কিত হয়ে বলে, তোমার তো এই কথা আমাদেরকে আরো আগে বলা উচিত ছিল। যদি পিঁপড়েগুলো সকলের জন্য পর্যাপ্ত পরিমাণ না হয় তাহলে বাকি লোকদের কি হবে? তারা কি এভাবেই এখানে মরে যাবে? তবে ঠিক এমন সময় সেখানে দৌড়ে মিস্টার হান চলে আসে। আর সে ডগজাকে বলে, আমাকে এই বাক্সটি দিয়ে দাও, আমি এখানকার সবকিছু হ্যান্ডেল করছি। আমি তো তোমার বস হই, তাই তোমাকে আমার অর্ডার মানতেই হবে। কিন্তু ডগজা তাকে কোনোভাবেই বক্সটি দিতে চায় না। তবে মিস্টার হান জোর করে তার কাছ থেকে বক্সটি ছিনিয়ে নেয়। ফলে বাকি যাত্রীরাও বক্সটি নেয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে ডগজা দেখতে পায় যে খুবই কম বয়সী হাইস্কুলের একটি ছেলে সেই বৃদ্ধ মহিলাকে মারছে। আর এই ছেলেটির নাম ছিল নামুন। ডগজা তখন সেই ছেলেটির কাছে গিয়ে তাকে থামতে বলে এবং বলে যে এত নির্মমভাবে এই বয়স্ক মহিলাকে মেরো না। আমার কাছে পিঁপড়ে আছে, তুমি একটি পিঁপড়ে মারলেই এই টাস্ক জিততে পারবে। কিন্তু নামুন তখন সেই বয়স্ক মহিলার দিকে তাকিয়ে ডগজাকে বলে, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, আমার কাছে জেতার উপায় আছে। এদিকে ডগজা যখন নামুনের ইউনিফর্মে তার নাম দেখতে পায় তখন তার মনে পড়ে যায় যে নামুন তো নোভেলের সেই ক্যারেক্টারটি যে কিনা জং হিউকে সঙ্গী ছিল। ডগজা তখন মনে মনে ভাবতে থাকে যে নামুন কি তাহলে এমনই খারাপ ছিল? এবার ডগজা নামুনকে থামাতে গেলে নামুন তখন তাকে প্রচণ্ড মারতে থাকে। আর এমন সময় ডগজা চিন্তা করে যে যদি এখানকার সবকিছু নোভেলের মতোই হয় তাহলে আমার কাছেও কিছু পাওয়ার থাকবে, কারণ আমার কাছে 300 কয়েন রয়েছে। ডগজা তখন উঠে দাঁড়িয়ে নামুনকে একটি খুশি মারে। আর এই খুশিটি এতটা জোরে গিয়ে লাগে যেটা ডগজা নিজেও ভাবতে পারেনি। মূলত তার কয়েনের পাওয়ারের কারণে এমনটা হয়েছে। এদিকে দেখা যায় যে নামুনের মধ্যেও বেশ কিছু পাওয়ার ছিল। সে তখন তার পাওয়ার ব্যবহার করে ডগজার সাথে লড়াই করতে থাকে। এভাবে এক পর্যায়ে ডগজা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর সে মাটিতে পড়ে যায়। তবে এমন সময় ডগজা দেখতে পায় যে একটি ছোট্ট কাচের বোতলে অনেকগুলো পিঁপড়ের ডিম রয়েছে যেগুলো এখনো ফোটেনি। ডগজা তখন ডিমগুলো তার হাতে নিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে সেগুলোকে সে মেরে ফেলে, যার ফলে তাকে প্রচুর পরিমাণে কয়েন দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে সে আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর সে এবার নামনের সঙ্গে খুব সহজেই ফাইট করতে পারে। আর এক পর্যায়ে নামন তার কাছে হার মেনে নেয় এবং তাকে একটি পিঁপড়ে এনে দিতে বলে। কিন্তু ডগজা তখন নামনকে বলে, আমি তোমার মতো মানুষকে এই নোভেলে রাখতে চাই না, তাই আমি তোমাকে কোনো সাহায্য করব না। নামনিতে প্রচণ্ড রেগে যায় আর সে আবারও সেই বৃদ্ধ মহিলাকে মারতে চলে যায়, কারণ সময় খুবই কম ছিল। এটা দেখে ডগজা তখন দৌড়ে এসে সেই বৃদ্ধ মহিলাকে জড়িয়ে ধরে আর সে চুপি চুপি সেই মহিলার হাতে একটি পিঁপড়ে ধরিয়ে দিয়ে মেরে ফেলে। আর এখানেই টাস্কের সময় শেষ হয়ে যায়। এবার দেখা যায় যে নামন সহ ট্রেনের মধ্যে যারা যারা টাস্ক কমপ্লিট করতে পারেনি তাদের সবাইকে শুট করে মেরে ফেলা হয়। এদিকে নামন সেই বৃদ্ধ মহিলাকে অনেক মেরেছিল, তাই সেই মহিলাও এখানে মারা যায়। এমন সময় সাঙ্গে এসে ডগজাকে বলে, তুমি ঠিক আছো ডগজা? এমন সময় সেখানে বিয়ং নামক সেই রোবটটি চলে আসে। বিয়ং তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, ট্রেনের সমস্ত যাত্রীদের মধ্যে এখন তোমরা শুধুমাত্র 17 জন জীবিত আছো। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, কারণ তোমরা প্রথম টাস্কের প্রথম সিনারিও কমপ্লিট করতে পেরেছ। কনস্টেলেশনের সবাই বলেছে যে এই টাস্কটি অনেক মজার ছিল। এবার কনস্টেলেশনরা সিদ্ধান্ত নেবেন যে তারা কাদেরকে স্পন্সর করবেন। আর কনস্টেলেশনদের স্পন্সর কিন্তু অনেক বড় একটি উপহার, যেটা পরবর্তী টাস্কগুলোতে তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু একদিন এমন একটি সময় আসবে যখন তোমাদেরকে উপহারের মূল্য পরিশোধ করতে হবে। এই বলে বিয়ং সেখান থেকে গায়েব হয়ে যায়। সবাই তখন সামনের দিকে তাকায়। এদিকে দেখা যায় ডগজার সামনে একটি মেসেজ আসে। মেসেজটিতে মূলত ডগজা দেখতে পায় যে কনস্টেলেশনরা মূলত তাকে স্পন্সর করতে চায় এবং তার কাছে জানতে চায় যে সেই স্পন্সর নিতে চায় কিনা। এমন সময় ডগজার নোবেলের কনস্টেলেশনদের কথা মনে পড়ে যায়। নোবেলের মধ্যে বলা হয়েছিল কনস্টেলেশনরা মূলত সবসময় তাদের দিকে নজর রাখে আর তারা মানুষের কষ্ট এবং সংগ্রাম দেখে মজা পায় এবং তারা বিষয়গুলো উপভোগ করে, কিন্তু তাদের স্পন্সর পেলে সেটা অবশ্যই তার কাজে আসতে পারে। তবে ডগজা খুব ভালো করেই জানে যে পরবর্তীতে সেটার মূল্য তাকে অবশ্যই দিতে হবে। তাই ডগজা সিদ্ধান্ত নেয় যে সে কোনোভাবে স্পন্সর নেবে না। আর ঠিক তখনই আবারও একটি ড্রাগন ট্রেনের মধ্যে আক্রমণ করে। এতে করে ট্রেনের একটি অংশ ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। আগের বারের মতো ট্রেন একদম উল্টে যায়। এমন সময় আমরা ট্রেনের মধ্যে হিয়ং নামক সেই ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা হচ্ছে জং হিউকের সঙ্গী, অর্থাৎ সেও নোভেলের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার। ডগজা তাকে দেখে একদম অবাক হয়ে যায়। ডগজা এখানে হিয়ংকে দেখে চিনতে পারে আর সে মনে মনে চিন্তা করে যে হিয়ং তো নোবেলে জং হিউকের সঙ্গী ছিল এবং সে অনেক মানুষকে সাহায্য করেছিল। ডগজা তখন হিয়ংয়ের সাহায্যে এক এক করে ট্রেন থেকে সমস্ত মানুষদেরকে বের করতে থাকে। এরপর সে যখন সেখান থেকে বের হতে যাবে ঠিক তখনই শেষে গিলিয়ন নামক সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায়, যার কাছে পিঁপড়ে ছিল। আর গিলিয়ং এখানে ভয় কাচ্ছিল। ডগজা তখন গিলিয়নের কাছে এসে বলে, তুমি একদম ভয় পেও না, আমাদের কিছু হবে না, এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু গিলিয়ন তখন কাঁদতে কাঁদতে তাকে বলে, তুমি কোনো ভালো মানুষ নও, কারণ তুমি আমার কাছ থেকে আমার পিঁপড়েগুলো ছিনিয়ে নিয়ে তাদেরকে মেরেছ। এই পরিণতি তোমাকে ভোগ করতেই হবে। ডগজা তখন তার কাছে ক্ষমা চায় এবং বলে যে তার কাছে আর কোনো উপায় ছিল না,
ডগজা তখন গিলিয়নকে কোলে নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে আর তারা সেখান থেকে দৌড়তে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানকার পানির ভেতর থেকে বিশাল আকৃতির একটি ড্রাগন বেরিয়ে আসে আর সে ব্রিজের মাঝখানের অংশ ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এদিকে দেখা যায় যে প্রথম টাস্কে ট্রেনের মধ্যে যারা মারা গিয়েছিল তারা হঠাৎ করে জীবিত হয়ে জীবিত লোকদেরকে মারতে চলে এসেছে। তারা মূলত এখানে জম্বি হয়ে গিয়েছিল। ডগজা এবং হিয়ং তখন সবাইকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় সাঙ্গা ডগজাকে বলে যে সে এখনই সেতু পার হওয়ার কথা ভাবছিল আর সঙ্গে সঙ্গে সেতুর মাঝখানে একটি অদ্ভুত রাস্তা তৈরি হয়ে যায়। ডগজা তখন সাঙ্গাকে বলে যে এটা তোমার স্পন্সর করেছে, কারণ তুমিও গত টাস্কের উইনার ছিলে, তাই তুমি মনে মনে যা ভাবছিলে সেটাই সত্যি হয়ে গিয়েছে। ডগজা তখন সাঙ্গা এবং হিয়ংকে বলে আমাদের সবাইকে এখনই এই জায়গা থেকে পালাতে হবে, কারণ এখনই এই জায়গাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে। আর তোমরা অবশ্যই তোমাদের সাথে তোমাদের কয়েন নিতে ভুলো না। এরপর তারা সবাই মিলে দৌড়ে সেই ব্রিজটি পার হতে থাকে। দৌড়তে দৌড়তে হিয়ং তখন ডগজার কাছে জানতে চায় যে ডগজা এসব কিছু কিভাবে জানল। ডগজা তখন তাকে বলে যে আমাদেরকে আগে স্টেশনে পৌঁছতে হবে, তারপর আমি তোমাকে সবকিছু খুলে বলছি। এদিকে ডগজা এখানে দৌড়তে দৌড়তে চিন্তা করছিল যে নোবেলের হিরো জংহিউক শেষ পর্যন্ত স্টেশনে চলে গিয়েছিল আর এই কারণে হয়তো সে জীবিত ছিল, তাই তারও যদি কোনো মতে সে স্টেশন পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তারও বেঁচে থাকবে। ডগজার মনে পড়ে যায় যে নোবেলের মধ্যে সে স্টেশনের মধ্যে ফায়ার ড্রাগন হামলা করেছিল আর জংহিউক সেখানে মারা গিয়েছিল, কিন্তু হিরো ছাড়া তো এই নোবেলের কোনো মূল্যই ছিল না। তাই ডগজা এখানে চিন্তা করে যে হিরোকে বাঁচিয়ে রাখতে পারলে হয়তো তারা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাবে, তাই যেভাবেই হোক জংহিউককে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এর জন্য তাকে স্টেশনে থাকা ফায়ার ড্রাগনকে শেষ করতে হবে। আর ফায়ার ড্রাগনকে হারানোর জন্য ডগজার কাছে একটি উপায় ছিল, কিন্তু সেটা একা একা কাজে লাগাতে পারবে না। এদিকে ডগজা জংহিউককে দেখতে পায় যে কিনা জম্বিদের সাথে লড়াই করছিল। এবার ডগজা এখানে চিন্তা করে যে সে যদি আগেই জংহিউককে সবকিছু বলে দেয় আর সে তার সঙ্গে মিলে ফায়ার ড্রাগনদের সাথে ফাইট করতে শুরু করে তাহলে তো জংহিউক বেঁচে থাকবে। এতে করে হয়তো সবকিছু বদলে যেতে পারে। এদিকে সাঙ্গা এখানে ডগজাকে চিৎকার করে চলে আসতে বলছিল। ডগজা তখন সাঙ্গাকে বলে তোমরা সবাই সোজা স্টেশনের দিকে চলে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এরপর ডগজা তখন চিৎকার করে জংহিউককে তার কাছে ডাকে আর জংহিউক তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে? আমার মনে হয় তুমি কোনো সাধারণ মানুষ না, কারণ তুমি নামুনকে মেরেছ। নামুনকে মারা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ডগজা তাকে বলে আমি তাকে মারিনি, টাস্ক কমপ্লিট না করতে পারার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু জংহিউক তার কোনো কথাই বিশ্বাস করে না। ডগজা তখন মনে মনে চিন্তা করে আমার কি জংহিউককে বলে দেওয়া উচিত যে আমি এই পুরো নোভেলটি পড়েছি? এসব ভাবতে ভাবতে ডগজা জংহিউককে বলে তুমি কিছুদিনের মধ্যে ফায়ার ড্রাগনের সাথে ফাইট করতে করতে মারা যাবে, কিন্তু আমরা দুজন মিলে যদি একসঙ্গে সেই ফায়ার ড্রাগনদের সাথে ফাইট করি তাহলে আমরা তাদেরকে হারাতে পারবো আর তুমি বেঁচে যাবে। আমার কাছে দুর্দান্ত একটি প্ল্যান আছে। কিন্তু জংহিউক তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে এভাবে আমি তোমার উপর বিশ্বাস করতে পারবো না। যদি তুমি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তাহলে এখান থেকে বেঁচে ফিরে এসো। এই বলে সে জংহিউককে পানির মধ্যে থাকা একটি ড্রাগনের মুখে ফেলে দেয়। জংহিউক তখন সোজা সেই ড্রাগনের পেটে চলে যায়। তবে এমন সময় ডগজার সামনে একটি স্ক্রিন আসে যেখানে লেখা ছিল যে সেকেন্ড টাস্ক শুরু হয়ে গিয়েছে। এটা একটি হিডেন সিনারিও যেটা ডগজাকে কমপ্লিট করতে হবে। সেই সাথে এখানে আরও লেখা ছিল এই ড্রাগনটিকে মারো এবং এখান থেকে বেরিয়ে যাও। এদিকে ঠিক এমন সময় সেখানে বিয়ং নামক সেই রোবটটি চলে আসে। রোবটটি এখানে কয়েকজন ভিউয়ার্সকে উদ্দেশ্য করে বলে যে ডগজা হচ্ছে সর্বপ্রথম মানুষ যে কিনা হিডেন সিনারিও পর্যন্ত আসতে পেরেছে। এদিকে ডগজা এখানে চিন্তা করে যে সে যদি কোনো মতে বিয়ংকে তার সাইডে নিয়ে আসতে পারে তবে বিয়ংয়ের মাধ্যমে সেই জায়গা থেকে বের হতে পারবে। এরপর সে বিয়ংকে বলে এই ছোট্ট রোবট শোনো তো। কিন্তু বিয়ং এর কথা শুনে অনেক রেগে যায় আর সে ডগজাকে বলে আমাকে সম্মান দিয়ে কথা বলো, তা না হলে তোমাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। ডগজা তখন তাকে বলে তুমি চাইলেও আমাকে মারতে পারবে না, তুমি এখন লাইভ স্ট্রিম করছো তাই না, এবং তোমার ভিউয়ার্স এবং কনস্টেলেশনদেরকে আমার লাইভ দেখাচ্ছ। তারা তো এটাই দেখতে পছন্দ করে যে আমি বেঁচে থাকার জন্য কি কি করছি। এতে করে তো তুমি ডোনেশন পাও তাই না? তাই এখন এই পর্যায়ে এসে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি তোমার ভিউয়ার্স এবং কনস্টেলেশনদেরকে কি জবাব দেবে? এ কথা শুনে বিয়ং অনেকটাই ঘাবড়ে যায় আর সে ডগজার কাছে জানতে চায় যে সে এসব কিছু কিভাবে জেনেছে। ডগজা তখন তাকে বলে প্রথমে তুমি কিছু সময়ের জন্য লাইভ স্ট্রিম বন্ধ করো। বিয়ং তখন তার কথা শুনে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। এরপর ডগজা বিয়ংকে বলে তুমি তো নিজেও জানো বিয়ং যে অনেক বছর ধরেই তুমি ডোনেশনের অভাবে লো গ্রেডের রোবট হয়ে আছো। কিন্তু তুমি কি জানো আমার কাছে এমন কিছু উপায় আছে যেটার মাধ্যমে তুমি কিং রোবট হতে পারবে। আমি তোমার ডোনেশন বাড়াতে পারবো, তবে এর বিনিময়ে আমাকে তোমার সাহায্য করতে হবে। আমি পরবর্তীতে এমন এমন টাস্ক কমপ্লিট করতে চলেছি যেটার মাধ্যমে তুমি ভিউয়ার্স এবং কনস্টেলেশনদের কাছ থেকে অনেক ডোনেশন পাবে। এমনকি আমি গেম খেলে যে ডোনেশনগুলো পেতে চলেছি সেগুলোর 50-50 ভাগ তোমাকে দিয়ে দেব। এটা শুনে বিয়ং তখন তাকে বলে
কিন্তু তুমি তো নিজেই ড্রাগনের পেটের মধ্যে আটকে আছো, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? ডগজা তখন তাকে বলে, আমি এখান থেকে বের হওয়ার উপায় জানি। এরপর বিয়ং বলে, যদি তুমি সত্যিই এখান থেকে বের হতে পারো তবে আমি তোমার সাথে ডিল করতে প্রস্তুত। এদিকে এসব বলতে বলতে ড্রাগনের পেটে এসিড বের হতে শুরু করে। তখন বিয়ং ডগজাকে বলে, তোমাকে এক্ষুনি এখান থেকে বের হতে হবে, তা না হলে কিছুক্ষণের মধ্যেই তুমি মারা যাবে। ডগজা তখন বিয়ংকে তার স্টোর তাকে দেখাতে বলে, যেখানে বিভিন্ন ধরনের পাওয়ারফুল অস্ত্র আছে। এরপর বিয়ং যখন ডগজাকে সেই স্টোরটি দেখায় তখন ডগজা সেখান থেকে তার কয়েনের মাধ্যমে একটি অস্ত্র তুলে নেয়। এরপর সে ড্রাগনটির এমন একটি জায়গাতে আঘাত করে যেটার মাধ্যমে ড্রাগনটি অনেক দুর্বল হয়ে যায়। আর ডগজার এই আক্রমণের ফলে সেখান থেকে সে একটি সুপার আইটেম পায়। সেটা তখন সে বিয়ংকে দিয়ে বলে, তুমি এটা তোমার স্টোরে সেল করতে পারো, আর পরবর্তীতে প্লেয়াররা তোমার কাছ থেকে এসব কিনতে পারে, এতে করে তোমার ডোনেশন বাড়বে। বিয়ং এতে অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় ডগজার সেই হামলার কারণে ড্রাগনটি কিছু সময়ের মধ্যে মারা গিয়ে ভ্যানিশ হয়ে যায়। এরপর বিয়ং ডগজাকে তার স্টোর থেকে একটি মাস্ক দেয়, যেটার মাধ্যমে সে বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে পারবে। এদিকে সারাদিন এভাবে টাস্কগুলো কমপ্লিট করার ফলে ডগজার অনেক খিদে পেয়েছিল, তাই সে একটি স্টোরে গিয়ে খাবার খেতে শুরু করে। এমন সময় সে সেখানে কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়া মানুষদেরকে দেখতে পায়। সে তখন দ্রুত তাদের জ্ঞান ফিরিয়ে আনে। তাদের মধ্যে আবার হিয়ন নামক একটি মেয়ে ছিল। ডগজা তারও জ্ঞান ফিরিয়ে আনে। হিয়ন তখন তাকে ধন্যবাদ জানায়। আর হিয়নের নাম জানতে পেরে ডগজা তাকে চিনতে পারে, কারণ সেই হিয়নের ব্যাপারে নোভেলে আগেই পড়েছিল। এবার ডগজা হিয়নকে নিয়ে সোজা রেলওয়ে স্টেশনে চলে আসে। এরপর সে যখন হিয়নের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে চলসু নামক একজন ব্যক্তি চলে আসে, আর তার সঙ্গে তার সঙ্গীরা ছিল। ডগজা এখানে চলসুকে চিনতে পারে। চলসু আসলে নোভেলের একটি সাইড ক্যারেক্টার ছিল, যার কাজ হচ্ছে বিনা কারণে মানুষের সাথে লড়াই করা। তো তারা তখন ডগজাকে দেখে তাকে মারতে চলে আসে। ডগজা তখন তাদের সাথে ফাইট করতে শুরু করে। তবে চলসু স্পন্সর নিয়েছিল, যার কারণে তার কাছে বেশ কিছু পাওয়ার ছিল, তাই ডগজা তার সঙ্গে খুব একটা পেরে উঠছিল না। তখনই সেখানে ইনহু নামক একজন ব্যক্তি চলে আসে, যে কিনা চলসুদের লিডার ছিল। ইনহু এখানে এসে চলসু এবং তার সঙ্গীদেরকে এখান থেকে চলে যেতে বলে। আর সে ডগজা এবং হিউনের কাছে ক্ষমা চায়। এদিকে এমন সময় ডগজা সাঙ্গা, গিলিয়ন এবং হিয়ংকে দেখতে পায়। এতে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এখনো সুরক্ষিত আছে। এরপর ডগজা তখন তার টিমের সাথে প্ল্যাটফর্মের একটি জায়গাতে বসে অপেক্ষা করছিল। এমন সময় হিয়ন ডগজাকে বলে, আমরা দেখেছি সেই ব্রিজের উপর থেকে তোমাকে একটি ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেই ছেলেটি কে? ডগজা তখন বলে, আসলে ও আমার ছোটবেলার বন্ধু, আমার উপর একটু রাগ করেছিল তো তাই আমাকে ধাক্কা দিয়ে মজা করছিল, কিন্তু এখন কোথায় আছে? ও কি এখানে আসেনি? সাঙ্গা তখন তাকে বলে, না, ও এখানে আসেনি। একথা শুনে ডগজা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ নোভেল অনুযায়ী এমন তো হওয়ার কথা ছিল না। ডগজার কাছে তখন মনে হয় যে সেকেন্ড টাস্কের যে হিডেন সিনারিও রয়েছে সেই সিনারিওটি হয়তো এখনো শেষ হয়নি। এমন সময় তার মনে পড়ে যায় যে সে টানেলের একটি সিনারিও পড়েছিল, সেখানে কয়েকজন মনস্টারকে মেরে সিনারিও শেষ করতে হবে, আর জং হিউক হয়তো সেখানেই আটকে আছে, তাই তাকে যেভাবেই হোক জং হিউকে বাঁচাতে যেতে হবে। অন্যদিকে আমরা ইনহু এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই। ইনহু আসলে কোনো ভালো মানুষ ছিল না। সে এখানে তার সঙ্গীদেরকে বলে যে ডগজা নামক যে ছেলেটি রয়েছে তার কাছে সবার চাইতে বেশি কয়েন আছে, তাই তার সমস্ত কয়েন আমাদেরকে দখল করতে হবে, সেটা যেভাবেই হোক, তবেই আমরা আরো বেশি পাওয়ারফুল হতে পারবো। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে সেই ট্রেনের মধ্যে যে যাত্রীগুলো ছিল তারা সবাই মিলে ডগজার কাছে এসে বলে, আমরা শুনেছি তোমার কাছে প্রচুর পরিমাণে কয়েন আছে, তুমি একা একটা মানুষ হয়ে এত কয়েন দিয়ে কি করবে? কিছু কয়েন আমাদের সাথেও শেয়ার করো, তাহলে আমরাও হয়তো পরবর্তী টাস্কে বাঁচতে পারবো। ডগজা তখন বলে, আমার কাছে যে কয়েন আছে সেটা আপনাদেরকে কে বলেছে? এদিকে এমন সময় সেখানে ইনহু চলে আসে, আর ইনহু ডগজাকে বলে যে আমি ওদের সবাইকে কয়েনের ব্যাপারে বলেছি, কারণ সবার বাঁচার অধিকার আছে, আর তুমি চাইলে তোমার কয়েন শেয়ার করে তাদেরকে বাঁচাতে পারো। এদিকে ডগজা এখানে ইনহুকে অনেক খেয়াল করে দেখছিল। এরপর এখানে তার মনে পড়ে যায় যে ইনহু আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে একটা মনস্টার, যে কিনা ছদ্মবেশে সবাইকে ঠকানোর চেষ্টা করছে। আর ডগজা তো নোভেলে তার ব্যাপারে আগেই পড়েছে, তাই ডগজা তখন ইনহুকে বলে, আমি কোনোভাবেই আমার কোনো কয়েন শেয়ার করতে পারবো না। সবাইতে ডগজার উপর প্রচন্ড রেগে যায়, আর তার কাছ থেকে কয়েন নেওয়ার জন্য সেখানে চিৎকার করতে থাকে। এমন সময় ইনহু ডগজাকে বলে, আমি তোমাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক স্বার্থপর। এরপর ডগজা গেমের একটি ডিসপ্লে অন করে সকলকে বলে যে সেকেন্ড টাস্ক এখনো কমপ্লিট হয়নি। সেকেন্ড টাস্কে আরও একটি হিডেন সিনারিও রয়েছে, যেখানে টানেলে গিয়ে মনস্টারদেরকে মারতে হবে। যদিও আমি আপনাদেরকে কোনো কয়েন দিচ্ছি না, কিন্তু আমি একাই গিয়ে সেই সিনারিটি সলভ করে দিয়ে আসছি। এতে করে আপনাদেরকে আর মনস্টারদের সাথে ফাইট করতে হবে না। কয়েন দিয়ে আপনারা যে পাওয়ার পেতেন সেটা আমি করে দিচ্ছি। এটা শুনে ইনহু এবং বাকি সবাই রাজি হয়ে যায়। এদিকে ডগজা একাই সেই টানেলে মনস্টারদের সাথে লড়াই করার জন্য যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে এখানে সাঙ্গা, হিয়ং, গিলিয়ন
এমনকি হেউন নামক সেই মেয়েটিও যেতে চায়। এরপর ডগজা তাদের সবাইকে সাথে নিয়ে সেই টানেলে চলে যায়। এরপর ডগজা সবাইকে জানায় যে সেই ইনহু নামের লিডার আসলে একটি মনস্টার। একথা শুনে হেউন নামক সেই মেয়েটি বলে যে সে এটা আগেই আন্দাজ করেছিল, কারণ ইনহুই তার সঙ্গীদেরকে মেরে ফেলেছে। এবার সেই টানেল দিয়ে চলতে চলতে দেখা যায় যে টানেলের ভেতরে প্রচণ্ড অন্ধকার ছিল, আর এত বেশি অন্ধকারে মনস্টাররা আসলেও তাদেরকে মারা সম্ভব নয়। তাই তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় গিলিয়ন তাদের সবাইকে বলে যে তার কাছে একটি পাওয়ার আছে, সে ছোটবেলা থেকেই বিভিন্ন প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর গিলিয়ন তখন তার পাওয়ারের মাধ্যমে সেখানে অনেকগুলো জোনাকি পোকা নিয়ে আসে, ফলে পুরো টানেল একদম আলোকিত হয়ে যায়। এবার তারা দূর থেকে মনস্টারদের আসার শব্দ শুনতে পায়। ডগজা তখন সবাইকে বলে তোমাদের কাছে যে সমস্ত কয়েন রয়েছে তোমরা সবাই সেগুলোকে নিজেদের পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহার করো এবং এই মনস্টারদেরকে মারতে থাকো। এবার মুহূর্তের মধ্যে সেখানে এক এক করে অনেকগুলো মনস্টার চলে আসে। এদিকে ডগজা এবং তার সঙ্গীরা খুবই ভালো ফাইটার ছিল। তারা মুহূর্তের মধ্যেই তাদের কয়েন ব্যবহার করে পাওয়ার নিয়ে সঙ্গে সঙ্গে সেই মনস্টারদেরকে মেরে ফেলে। আর এই টাস্কটি কমপ্লিট করার কারণে তাদেরকে কিছু আইটেম গিফট দেওয়া হয়। ডগজাকে একটি ভাঙা তলোয়ার দেওয়া হয়েছিল। এবার সাঙ্গাই এখানে ডগজার কাছে জানতে চায় আমরা এইভাবে আর কতক্ষণ লড়াই করব? আমরা কি আমাদের পৃথিবীকে ঠিক করতে পারবো না? ডগজা বলে অবশ্যই পারবো, তবে এটার জন্য আমাদেরকে লাস্ট আর একটি টাস্ক কমপ্লিট করতে হবে, যেটা অনেক কঠিন একটি টাস্ক। আর এই টাস্কটি কমপ্লিট করতে আমাদের একজনের সাহায্যের প্রয়োজন। তার নাম হচ্ছে জং হিউক, যাকে তোমরা সবাই ব্রিজের উপরেই দেখেছিলে। এবার অন্যদিকে আমরা জং হিউককে দেখতে পাই, যে কিনা মনস্টারদেরকে মেরে সামনের দিকে এগিয়ে আসছিল। এদিকে সাঙ্গা ডগজাকে বলে আচ্ছা আমরা তো একটি গেমিং ওয়ার্ল্ডে ফেসে গিয়েছি, আর তুমি বললে জং হিউকে আমাদেরকে বাঁচাতে পারবে, কিন্তু যদি জং হিউকে এখন মারা গিয়ে থাকে? ডগজা তখন বলে জং হিউক মারা গেলে পুরো দুনিয়াটি শেষ হয়ে যাবে, তাই চিন্তা করো না, ও বেঁচে আছে, আরও অবশ্যই আসবে। এরপর হিউন এখানে সবাইকে বলে আমরা এখনো সমস্ত মনস্টারদেরকে শেষ করতে পারিনি, এখনো ইনহু রয়েছে যে কিনা ছদ্মবেশে আছে। এরপর তারা সবাই মিলে স্টেশনে ফিরে আসে। আর হিউন তখন ইনহুকে এসে বলে তুমি তো একটা মনস্টার, তাহলে তুমি এখনো জীবিত আছো কিভাবে? একথা শুনে ইনহু তার লোকদেরকে ইশারা করলে তার লোকেরা হিউনকে মারতে আসে। হিউন তখন মনস্টারদেরকে মেরে যে আইটেম পেয়েছিল সেটার মাধ্যমে সে সবার সাথে লড়াই করে ইনহু পর্যন্ত পৌঁছে যায়। এরপর হিউন ইনহুকে মারতেই যাচ্ছিল, কিন্তু ইনহু চালাকি করে কোনো মতে টানেলে চলে যায়। হিউন তখন ইনহুর পেছনে দৌড়ে চলে যায়, আর তাকে দেখে ডগজে এবং তার সঙ্গীরাও তাকে সাহায্য করতে যায়। এরপর ইনহু দৌড়তে দৌড়তে একটি জোন পার করে ফেলে, যেটা কিনা ডগজে এবং তার সঙ্গীরা চাইলেও পার করতে পারছিল না, কারণ ইনহুর কাছে একটি পাওয়ার ছিল, সেটা দিয়ে সে এখানে একটি দেয়াল তৈরি করে দিয়েছে। এরপর সে সবাইকে বলে তোমরা সবাই চাইলেও আমার কিচ্ছু করতে পারবে না। তবে এমন সময় দেখা যায় কেউ একজন ইনহুকে শুট করে মেরে ফেলে, আর সেখানে ইনহুর সমস্ত কয়েনগুলো পড়ে থাকে। এরপর দেখা যায় যে একটি মেয়ে এখানে ইনহুকে শুট করেছে, তার নাম জেহাই, আর সে দক্ষ একজন শুটার ছিল। তো জেহাই তখন ইনহুর সমস্ত কয়েনগুলো নিয়ে নেয়। এমন সময় সাঙ্গা ডগজাকে বলে এই মেয়েটিকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তবে জেহাই তখন তাদের সবাইকে বলে তোমরা কি থার্ড টাস্কটি কমপ্লিট করতে চাও না? সেখানে কিন্তু অনেক কঠিন সিনারিও আসতে চলেছে। এই বলেই জিহাই সেখান থেকে চলে যায়। ডগজা তখন জিহাইয়ের ব্যাপারে চিন্তা করে। সে আসলে নোভেলের প্রথম সিনারিও সম্পর্কে যখন পড়েছিল তখন সেই সিনারিওতে জিহাই সবচাইতে বেশি শান্ত ছিল, আর শেষ পর্যন্ত উইনার সে হয়েছিল। অন্যদিকে স্টেশনের প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট করা হয় যে কিছুক্ষণের মধ্যেই থার্ড টাস্ক শুরু হতে যাচ্ছে। তাদের সবাইকে এখন তৃতীয় সিনারিও সলভ করতে হবে। কিছুক্ষণের মধ্যেই এখানে মনস্টার আসতে চলেছে, আর আপনাদের সবাইকে বুদ্ধি খাটিয়ে গ্রিন জোনে থাকতে হবে। যারা যারা গ্রিন জোনে থাকবে তাদের উপর মনস্টাররা হামলা করবে না এবং তারা বেঁচে যাবে। একথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ অলরেডি সেখানে গ্রিন জোন চালু হয়ে গিয়েছিল, আর অনেকেই অনেকগুলো গ্রিন জোনে দাঁড়িয়েছিল। এদিকে ডগজা এখানে সবাইকে বলে মনস্টাররা মধ্যরাতে এখানে হামলা করতে পারে, তাই তার আগে আমাদের যেভাবেই হোক 5টি গ্রিন জোন খুঁজে বের করতে হবে, তাহলেই আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। ডগজা তখন তাদের সবাইকে গ্রিন জোন খুঁজতে যেতে বলে, আর তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে জিহাই চলে আসে। জিহাই তখন ডগজাকে বলে তোমার এখানে শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবা উচিত, অন্যদের ব্যাপারে ভাবতে গিয়ে নিজে মরে যেও না। আমার কাছে মনে হয় না তুমি এই সিনারিও পাশ করতে পারবে, কারণ জং হিউক আমাকে বলে দিয়েছে তোমাকে এটা জানানোর জন্য যে শেষ টাস্কে ও তোমার সঙ্গ দেবে না। তাই বাঁচার জন্য এখন নিজের কথা চিন্তা করো, অন্যদের কথা বাদ দাও, কারণ তুমি যখন বিপদে পড়বে তোমার বন্ধুরা কিন্তু তোমার পাশে থাকবে না, এটাই মানুষের নিয়ম। ডগজা তখন সেখানে কোনো মতে একটি গ্রিন জোন খুঁজে বের করে ফেলে। তবে আসলে এখানে আসল গ্রিন জোন খোঁজার যে উপায়টি ছিল সেটা ছিল ভিন্ন রকমের, কারণ এখানে যে গ্রিন লাইটগুলো জ্বলছিল সেগুলো সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে এবং অন্য জায়গাতে গ্রিন লাইট জ্বলে উঠবে, আর সেই জায়গাগুলোতে যারা থাকবে তারাই মূলত বাঁচবে। এই বিষয়টি ডগজা ভালোভাবেই বুঝে গিয়েছিল।
আর এমন সময় সেখানে তার সঙ্গীরা চলে আসে। সাঙ্গা তখন ডগজাকে বলে, আমরা অনেক চেষ্টা করেও গ্রিন জোন খুঁজে বের করতে পারিনি, তোমার কাছে কি আর কোনো উপায় আছে? তবে ডগজা এখন এখানে নিজের কথাই চিন্তা করছিল। এমন সময় সেখানে বিয়ং চলে আসে। বিয়ং তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে আর 1 মিনিট সময় আছে। এরপর সেখানে গ্রিন জোনগুলো বন্ধ করে দিয়ে বাউন্স গ্রিন জোন চালু করে দেওয়া হয়, যেটা কিনে ছিল ফাইনাল গ্রিন জোন। আর ডগজা একদম সঠিক গ্রিন জোনই সিলেক্ট করতে পেরেছিল। এটা দেখে সাঙ্গা তখন ডগজার কাছে জানতে চায়, তুমি কি আগে থেকেই জানতে যে এই জায়গাটি গ্রিন জোন? ডগজা তখন বলে, আসলে আমি সিনারিওটিকে যেমন ভেবেছিলাম তেমনভাবেই কিছুই হচ্ছে না। এখন তোমাদের সবার হাতে 1 মিনিট সময় আছে, তাই তোমরা গিয়ে অন্য মানুষের জায়গা দখলের চেষ্টা করো। কিন্তু একথা শুনে হিয়ং রেগে যায়। আর সে ডগজাকে বলে, আমরা যদি এমনটা করি তাহলে তো তারা মারা যাবে। ডগজা তখন বলে, এখন তোমাদের শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা করতে হবে, তা না হলে মরতে হবে। কিন্তু এমন সময় হিউন বলে, আমাদের হাতে আর বেশি সময় নেই, আর আমরা অন্য মানুষদের জায়গাও দখল করতে পারবো না, তাই আমাদের উচিত মনস্টারের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া। এই বলে হিউন সেখান থেকে চলে যাচ্ছিল, আর হিউনের পিছু পিছু বাকিরাও চলে যায়। ডগজা তখন তাদেরকে বলে, তোমরা যদি অন্যের জায়গা দখল করে বাঁচতে পারো তাহলে এমনটা কেন করছো না? কিন্তু তার সঙ্গে আর কেউ কথাই বলে না। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে তাদের পিছু পিছু ডগজাও চলে আসে। আর ডগজা তাদের সবাইকে বলে যে টানেলের ভেতরেও গ্রিন জোন রয়েছে, চলো আমরা সবাই মিলে সেগুলো খুঁজে বের করি। সবাই এতে অনেক খুশি হয়। ডগজা তখন গিলিয়নকে কোলে নিয়ে তার বাকি সঙ্গীদের সঙ্গে দৌড়তে শুরু করে, তবে সে বাকিদেরকে অন্য দিক দিয়ে দৌড়তে বলে। এমন সময় সেখানে মনস্টাররা চলে আসলে তারা সবাই তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। আর মনস্টারদের সঙ্গে ফাইট করতে করতে সাঙ্গা, হিউন এবং হিয়ং একটি গ্রিন জোন পেয়ে যায়। এদিকে গিলিয়ন এখানে ডগজাকে জিজ্ঞাসা করে, তুমি তো চাইলে ওখানে বাঁচতে পারতে, তাহলে তুমি আমাদের জন্য চলে কেন এসেছো? ডগজা বলে, আসলে আমি যাকে এখানকার হিরো ভেবেছিলাম সে আসলে অনেক খারাপ একটি মানুষ, সে তোমাদেরকে রক্ষা করতো না, তাই আমাকেই আসতে হলো। এবার ডগজার সামনে একটি গ্রিন জোন দেখতে পায়, তবে সেই গ্রিন জোনের একটি জায়গাতে জংহিউক জায়গা নিয়েছিল, আর সেখানে আরেকজন মানুষের মতো জায়গা ফাঁকা ছিল। এবার জংহিউক তখন ডগজাকে বলে, তুমি তো আমার সাথে ফায়ার ড্রাগনদেরকে হারাতে চাও, তাহলে এই বাচ্চাটিকে ছেড়ে দাও আর গ্রিন জোনে এসে আশ্রয় নাও। কিন্তু ডগজা এমনটা না করে গিলিয়নকে সেই গ্রিন জোনে রেখে মনস্টারদের সাথে ফাইট করতে চলে যায়। কিন্তু হঠাৎ করেই ডগজা সেখানে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় যে তার সঙ্গীরা তাকে বাঁচিয়ে নিয়েছে। তবে মনস্টারদের সাথে ফাইট করতে গিয়ে হিয়ং তার শরীরে অনেক আঘাত পেয়েছিল। এরপর হিয়ন এখানে ডগজাকে বলে যে তাদেরকে যেভাবেই হোক 2টো গ্রিন জোন খুঁজে বের করতে হবে, যেখানে হিয়ং এবং গিলিয়ন আশ্রয় নিতে পারবে, কারণ তারা দুজন এখন ফাইট করার মতো অবস্থায় নেই। তাই তাদের দুজনকে গ্রিন জোনে রাখার পর আমরা সবাই মিলে মনস্টারের সাথে ফাইট করতে শুরু করব। এবার ডগজা এখানে সবাইকে বলে যে সে জানে যে আজকে এই গেমিং ওয়ার্ল্ডের হিরো মরতে চলেছে, অর্থাৎ জংহিউক মরতে চলেছে। ফায়ার ড্রাগনদের সাথে ফাইট করতে করতে ওর মৃত্যু হয়েছে, আর ও যেহেতু এই ওয়ার্ল্ডের হিরো তাই ও মারা গেলে এই পুরো পৃথিবী ভ্যানিশ হয়ে যাবে, আমরাও ভ্যানিশ হয়ে যাব। এজন্য যেভাবেই হোক আমাদেরকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। এটার জন্য জংহিউকের জায়গায় অন্য কাউকে ফাইট করতে হবে। সাঙ্গা তখন বলে, তার মানে জংহিউকের জায়গায় কাউকে মরতে হবে, কিন্তু এমনটা কে করবে? হিউন তখন এই কাজটি করতে রাজি হয়ে যায়, কারণ ডগজা যদি তাকে না বাঁচাতো তাহলে সে অনেক আগেই মারা যেত। কিন্তু ডগজা তাকে বলে, তোমাকে মরতে হবে না, জংহিউকের বদলে লড়াই আমি করব। এবার এমন সময় স্টেশনের মধ্যে আরও একটি অ্যানাউন্সমেন্ট করা হয়। বিয়ং সবাইকে উদ্দেশ্য করে বলে যে এখন শুধুমাত্র একটি গ্রিন জোন এখানে দেওয়া হবে। এরপর দেখা যায় যে পার্ক নামক একজন বয়স্ক লোকের কাছে গ্রিন জোন দেওয়া হয়েছে। বিয়ং তখন সবাইকে বলে, এখন তোমাদের কাছে একটি গ্রিন জোনই রয়েছে, তাই যে মনস্টারের হাত থেকে বেঁচে থাকতে চাও সেই বয়স্ক লোককে মেরে তার জায়গা নিয়ে নাও। একথা শুনে জিহাই তখন সঙ্গে সঙ্গে তার বন্দুক নিয়ে সেই ব্যক্তিকে মারতে যাচ্ছিল। তবে ডগজা তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি নিজে বাঁচার জন্য অন্য একজন মানুষকে মারবে? জিহাই বলে, আমি বেঁচে থাকার জন্য সব করতে পারি। ডগজা তখন তাকে বলে, আমরা কোনো মানুষকে না মেরেও একসাথে লড়াই করতে পারি। জিহাই তখন বলে, আমি আমার জীবনে সবসময় একাই ছিলাম, আমার পাশে কেউ কখনো দাঁড়ায়নি, এমনকি হাইস্কুলে যখন আমি বুলিংয়ের শিকার হচ্ছিলাম তখনও আমার পাশে এসে কেউ দাঁড়ায়নি। ডগজা তখন তাকে বলে, তাহলে তো তুমি নিশ্চয়ই জানো জিহাই যে একা একা বেঁচে থাকাটাও কতটা যন্ত্রণাদায়ক, তাই চলো আমরা একসাথে ফাইট করে এখান থেকে বেঁচে ফিরি। ডগজার কথা শুনে জিহাই অনেকটা ইমোশনাল হয়ে যায়, তবে সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর সে বন্দুক তাক করে পার্ক নামক সেই ব্যক্তিকে মারতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় পার্কের কাছে ডগজা চলে আসে। ডগজা তখন পার্কে বলে, আপনি আমাকে আপনার গ্রিন জোনটি দিয়ে দিন, এর বিনিময়ে আমি আপনাকে 1 লক্ষ কয়েন দেব। আপনারা সবাই তো জানেন যে আমার কাছে কত কয়েন আছে। ডগজার কথা শুনে লোকটি চিন্তা করে যে যদি সে ডগজার কাছ থেকে কয়েন নিয়ে বিভিন্ন পাওয়ার কিনে নেয় তাহলে সে মনস্টারদের সাথে অনায়াসে লড়াই করতে পারবে, আর পরবর্তীতে যদি আবার নতুন কোনো ভয়ানক টাস্ক চলে আসে সেখানেও সে লড়তে পারবে।
আসলে এটাই যে লাস্ট গেম ছিল সেটা ডগজাই জানত, তাই সেই ব্যক্তি তখন ডগজার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর ডগজা সেখানে খুব সহজেই গ্রিন জোন পেয়ে যায়। কিন্তু ডগজা এখানে সেই গ্রিন জোনটিকে ভেঙে ফেলার চেষ্টা করছিল, যাতে করে এই গ্রিন জোনের জন্য কেউ এখানে মারা না যায়। আর এটা দূর থেকে জিহাইও বুঝতে পারে। জিহাইও তখন সেখানে শুট করে গ্রিন জোনটিকে ভেঙে ডগজাকে সাহায্য করে। তবে গ্রিন জোন চলে যেতে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ডগজা তখন সবাইকে বলে যে এভাবেই একটি গ্রিন জোন দিয়ে শুধুমাত্র একজন মানুষই বেঁচে থাকতে পারত। তার চাইতে ভালো এখন গ্রিন জোনের জন্য লড়াই না করে আমাদের সবাইকে এক হয়ে এখন মনস্টারদের বিরুদ্ধে লড়তে হবে আর তাদেরকে হারিয়ে টাস্ক কমপ্লিট করতে হবে। আসলে ডগজা তো জানত যে জংহিউক তার সঙ্গে ফাইট করতে আসবে না, তাই সে এভাবে তার টিমকে শক্তিশালী করতে চাইছিল। কিন্তু এখানে পার্ক তখন কয়েন পাওয়ার জন্য অনেক রেগে যায়। তবে ডগজা তাকে তার প্রাপ্য কয়েন দিয়ে দেয়। আর ডগজা এখানে বুঝতে পেরেছিল যে গ্রিন জোন ভাঙতে তাকে জিহাই সাহায্য করেছে। এবার এমন সময় ডগজা দূর থেকে ক্রিয়েচারদের আসার আওয়াজ শুনতে পায়। সে তখন সবাইকে ফাইটের জন্য প্রস্তুত হতে বলে। আর সঙ্গে সঙ্গে সেখানে ক্রিয়েচাররা চলে আসে। ডগজা তখন তাদের সঙ্গে ফাইট করতে চলে যায়। কিন্তু তখনই সে সেখানে জংহিউককে দেখতে পায়। আর জংহিউকও সেই ক্রিয়েচারের সাথে ফাইট করতেই যাচ্ছিল। কিন্তু ডগজা তাকে এমনটা করতে নিষেধ করে। সে বলে যে তার জায়গায় সে ফাইট করতে চায়, কারণ জংহিউক যদি মারা যায় তাহলে এই পুরো ওয়ার্ল্ডই শেষ হয়ে যাবে। কিন্তু জংহিউক তখন তাকে বলে, তুমি আমাকে বলেছিলে আমি ফায়ার ড্রাগনের হাতে মারা যাব, কিন্তু আমি এখনই তোমাকে প্রমাণ করে দিচ্ছি যে আমি ততটাও দুর্বল নই। এবার এমন সময় সেখানে একটি ফায়ার ড্রাগন আসলে জংহিউক তার সঙ্গে লড়াই করতে শুরু করে। অন্যদিকে ডগজা কিমকে যেই কয়েনগুলো দিয়েছিল সেগুলো দিয়ে সে অনেক শক্তিশালী একটি রোবট কিনে ফেলে। আর সে ক্রিয়েচারদেরকে মারতে থাকে। এদিকে জংহিউকও সেই ফায়ার ড্রাগনের সাথে ফাইট করছিল। কিন্তু সেই ফায়ার ড্রাগনটি এতটাই শক্তিশালী ছিল যে জংহিউক কিছুক্ষণের মধ্যেই অনেক দুর্বল হয়ে পড়েছিল। এটা দেখে ডগজা তখন ফায়ার ড্রাগনের সাথে ফাইট করতে যায়। তবে ফায়ার ড্রাগনটি এখানে দূর থেকে আগুন ছুটতে থাকে। এমন সময় সেখানে বিশাল বড় একটি ঘাসফড়িং চলে আসে, যেটা ফায়ার ড্রাগনের সাথে ফাইট করতে শুরু করে। আর এই ঘাসফড়িংটিকে গিলিয়ন তার পাওয়ার দিয়ে ডেকে এনেছিল। এদিকে হিউংও তার পাওয়ার ব্যবহার করে একটি শিল্ড তৈরি করে ফেলে, যার ফলে ড্রাগনরা তাকে অ্যাটাক করতে পারছিল না। হিউংয়ের সঙ্গে সঙ্গে তার বাকি সঙ্গীরাও অনবরত ফাইট করছিল। এদিকে ডগজা দৌড়ে চলে যায় ফায়ার ড্রাগনকে ফাইনাল আক্রমণ করতে। আর এখানে একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডগজা তার সঙ্গীদেরকে ফায়ার ড্রাগনটির ব্যাপারে বলছিল। সে বলে ফায়ার ড্রাগনের বুকের মধ্যে একটি গোল চিহ্ন রয়েছে, আর সেখানে আঘাত করলে ড্রাগনটিকে মারা সম্ভব, কিন্তু যে সেখানে আক্রমণ করবে তাকে নিশ্চিত মরতে হবে। কিন্তু ডগজার তলোয়ারটি তার বুকের চিহ্নটিকে ভেদ করতে পারছিল না। আর এটা দেখতে পেয়ে জিহাই তখন দূর থেকে ড্রাগনটিকে শুট করে। ফলে ড্রাগনের সেই গোল চিহ্নের জায়গাটি নরম হয়ে যায়। ফলে ডগজা খুব সহজেই তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু এতে করেও কোনো লাভ হয় না। এদিকে জংহিউক দৌড়ে এসে ফায়ার ড্রাগনটির উপর হামলা করে, কিন্তু ফায়ার ড্রাগনটি সেই পুরো জায়গাটিকে আগুন দিয়ে ঘিরে ফেলে, যার ফলে জংহিউকও পুড়ে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জংহিউক পুড়ে সেখানে মারা যায়। তবে ডগজা এতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ নোভেলে যেমনটা লেখা ছিল তেমনটাই হয়েছে। জংহিউক শেষ পর্যন্ত মারা গিয়েছে। তাহলে তো এই পুরো দুনিয়া এখন শেষ হয়ে যাবে, তারাও হয়তো গায়েব হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই ডগজার সামনে একটি লেখা আসে, যেখানে লেখা ছিল, আমি তোমাকে বলেছিলাম যে তুমি চাইলে নোভেলের এন্ডিং পরিবর্তন করতে পারো। তাহলে এখন বলো যে তুমি কেমন এন্ডিং চাইছো। তবে তুমি যে এন্ডিং চাইছো সেটা তোমার নিজেকেই ঘটাতে হবে। ডগজার মাথায় তখন একটি আইডিয়া চলে আসে। সে তখন রোবট বিয়ংকে তার কাছে ডেকে বলে, আমার একটি আইটেমের প্রয়োজন। এই পুরো দুনিয়া শেষ হয়ে গেলে তোমারও কোনো অস্তিত্ব থাকবে না। একথা শুনে বিয়ং তখন তাকে সঙ্গে সঙ্গে আইটেমটি দিয়ে দেয়। এরপর ডগজা সেটা তার উপহার পাওয়া সেই ভাঙা তলোয়ারটির মধ্যে লাগিয়ে ফেলে। ফলে তলোয়ারটি সম্পূর্ণ হয়ে যায়। এরপর ডগজা এবং তার পুরো টিম মিলে একসঙ্গে ফায়ার ড্রাগনটির উপর অ্যাটাক করে। আর ডগজা এবার ফায়ার ড্রাগনের সেই গোল চিহ্নের মধ্যে আঘাত করতে পারে। ফলে ফায়ার ড্রাগনটি সেখানেই মারা যায়। আর এখানেই থার্ড টাস্কটি কমপ্লিট হয়ে যায়। তবে দেখা যায় হিরোর বদলে অন্য কেউ ড্রাগনকে মেরে ফেলার ফলে ডগজা এখানে আর মারা যায় না, বরং তাকে একটি পাওয়ার দেয়া হয়, যেটার মাধ্যমে সে এখানকার যে কোনো একজন মৃত মানুষকে বাঁচাতে পারবে। ডগজা তখন দ্রুত জংহিউককে বাঁচিয়ে নেয়। এরপর ডগজা সহ সেখানকার সমস্ত যাত্রীরা সেলিব্রেট করতে থাকে, কারণ তারা অবশেষে এই গেমটি সলভ করতে পেরেছে এবং তারা বেঁচে গিয়েছে। এমন সময় ডগজা দূরে জংহিউককে দাঁড়িয়ে থাকতে দেখে, আর তারা দুজন দুজনকে দেখে হাসে। জংহিউক ডগজাকে বলে, আমি কখনো ভাবিনি যে তুমি এতটা সাহসী, তোমাকে অনেক ধন্যবাদ। তো এবার সবাই ভাবছিল যে তারা বেঁচে গিয়েছে, তাই তারা যখন এখানে আনন্দে সেলিব্রেট করছিল তখনই স্টেশনের মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে কিছুক্ষণের মধ্যে একটি নতুন সিনারিও শুরু হতে যাচ্ছে। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর ডগজাও বুঝতে পারে না যে এগুলো কি হচ্ছে, কারণ এখানেই তো নোভেলের গল্প শেষ হয়ে যাওয়ার কথা। তবে এমন সময় সেখানে মিস্টার হান দৌড়ে আসে। আর সে অনেক আতঙ্কিত অবস্থায় বলে, ওরা আমাদেরকে মারতে আসছে, আমরা কেউ বাঁচব না। ডগজা এবং তার পুরো টিম তখন চিন্তা করতে থাকে
যে পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে গল্পটির এন্ডিং দেখে বোঝাই যাচ্ছে যে এই গল্পের অবশ্যই দ্বিতীয় পার্টও আসতে চলেছে, তবে সেটা এখনো রিলিজ হয়নি। তো আপনারা এই গল্পের দ্বিতীয় পার্টটি দেখতে চান কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।